নিলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাসে। আপনাদের সঙ্গে আমি স্মৃতি রয়েছি। স্যার উপল মান্না, সিনিয়র মোস্ট টিচার রাইস এডুকেশনের, তিনি আজকে অ্যানথ্রোপোলজি বোঝাচ্ছেন আমাদের আজকের এই ক্লাসে। আমি সরাসরি আবারও স্যারের ক্লাসে চলে যাব। স্যার, আচ্ছা, এখন আমরা যেটা আলোচনা করেছিলাম যে সোশ্যাল স্ট্রাকচার, তাহলে কি হলো? ফ্যামিলি, ম্যারেজ এবং কিনশিপ, অর্থাৎ বিবাহ, পরিবার এবং আত্মীয়তাকে বলা হয় বেসিক স্ট্রাকচার অফ সোসাইটি। কারণ তুমি যদি এমন কোনো সমাজ ভাবো যেখানে এই তিনটেই নেই, বিবাহ নেই, পরিবার নেই, আত্মীয়তা নেই, তাহলে একটা ট্রেন ডিরেলড হলে যেমন হয়ে যায়, একটা সমাজও ওই রকম হয়ে যাবে। কারণ পৃথিবীর তুমি যে কোনো সমাজে যাও, আন্দামানের হান্টার গ্যাদারার বা ট্রাইবাল, রুরাল, আরবান, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পোস্ট ইন্ডাস্ট্রিয়াল, যে সমাজেই যাও না কেন, এই তিনটে জিনিস তুমি দেখবেই। অর্থাৎ ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপকে তুমি দেখবেই, এবং এই তিনটেকে বলা হয় বেসিক স্ট্রাকচার অফ সোসাইটি। এবং তোমরা যারা সিভিল সার্ভিস হতে চাও, যদি তোমরা WBCS দাও কিংবা IAS IPS দাও, তোমরা দেখবে এই তিনটের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা পাচ্ছ। কারণ বেসিক স্ট্রাকচার অফ সোসাইটি থেকে একটা প্রশ্ন আসার কিন্তু বিরাট সম্ভাবনা। তাহলে র্যাডক্লিফ ব্রাউনে আবার ফিরে যাই। উনি বললেন সোশ্যাল রোল অ্যান্ড সোশ্যাল রিলেশন। ঠিক একইভাবে ওনারই একজন ছাত্র, যার নাম হচ্ছে ইভান্স প্রিচার্ড। আমি আবার বলছি নামটা, ই ফর ইংল্যান্ড, ইভান্স প্রিচার্ড, EVANS PRITCHARD, ইভান্স প্রিচার্ড। তিনি বললেন, যদি আমরা টোটাল হিউম্যান সোশ্যাল সিস্টেম, যদি আমরা টোটাল হিউম্যান সোশ্যাল সিস্টেমকে খুব ভালো করে পর্যালোচনা করতে যাই, তাহলে আমাদের তিনটে কনসেপ্টকে ভীষণভাবে বিশ্লেষণ করে দেখতে হবে। একটা কি? একটা হচ্ছে কনসেপ্ট অফ সোশ্যাল প্রসেস, দ্বিতীয় কনসেপ্ট অফ সোশ্যাল স্ট্রাকচার, তৃতীয় কনসেপ্ট অফ সোশ্যাল ফাংশন। যারা দেখছো পারলে লিখে নাও। ইভান্স প্রিচার বলছেন, ইফ উই ওয়ান্ট টু স্টাডি টোটাল হিউম্যান সোশ্যাল সিস্টেম, উই মাস্ট কনসিডার three concepts, namely concept of social process, concept of social structure and concept of social function. এই তিনটে দিয়ে আমরা যে কোনো সমাজের টোটাল হিউম্যান সোশ্যাল সিস্টেমকে আমরা বুঝতে পারবো। যেমন তুমি এটাকে WBCS এর এক্সাম্পল দিয়েও ব্যাখ্যা করতে পারো পরীক্ষার খাতায়, যদি তোমার কনসেপ্ট তৈরি হয়, পারবে। যেমন তুমি আজকে WBCS অফিসার হতে চাইছো, তুমি কি করলে? তুমি দুম করে একটা লাফ দিলে, গিয়ে চেয়ারে গিয়ে পড়লে, তা কি হয়েছে? নিশ্চয়ই না। তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, তোমাকে প্রিলিম দিতে হবে, কম্পালসারি দিতে হবে, অপশনাল দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, ট্রেনিং নিতে হবে, নিয়ে তারপরে তুমি চেয়ারে এসে বসলে। এটা কি? ইট ইজ নাথিং বাট এ সোশ্যাল প্রসেস। এটাকে বলা হয় ইনস্টিটিউশনালাইজড প্রসেস। আমরা বলেছি সমাজের দুটো কম্পোনেন্ট আছে, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যাল ইনস্টিটিউশন। তুমি যেখানেই যাও এই দুটোর বাইরে যাওয়া যাবে না। তাহলে ইভান্স প্রিচারের প্রথম যেটা কনসেপ্ট অফ সোশ্যাল প্রসেস, এটাকে আমি WBCS দিয়ে ব্যাখ্যা করছি। তুমি BCS অফিসার হতে চাইছো, তোমাকে প্রথমে ফর্ম ফিল আপ করতে হলো, তারপর তুমি প্রিলিম দিলে, এরপর মেনে কম্পালসারি দিলে, অপশনাল দিলে, ইন্টারভিউ দিলে, ট্রেনিং নিলে, তারপর চেয়ারে এসে বসলে। এটা কি? ইট ইজ নাথিং বাট এ সোশ্যাল প্রসেস, যাকে আমরা বলি ইনস্টিটিউশনালাইজড প্রসেস। এরপরে কি হলো না, A গ্রুপের ছেলেমেয়েরা, B গ্রুপের ছেলেমেয়েরা, C গ্রুপের ছেলেমেয়েরা, D গ্রুপের ছেলেমেয়েরা চেয়ারে বসে গেল। কি হলো? কি হলো? একটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি হয়ে গেল। মানে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ, র্যাডক্লিফ ব্রাউনের ডেফিনেশনটা ভাবো, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অফিসার্স অফ A গ্রুপ, B গ্রুপ, C গ্রুপ অ্যান্ড D গ্রুপ in relation to each other constitute the structure of West Bengal civil service. মিলছে কিনা দেখো। কি হলো? A গ্রুপের লোকজনেরা, B গ্রুপের লোকজনেরা, C গ্রুপের লোকজনেরা এবং D গ্রুপের লোকজনেরা তারা চেয়ারে বসে গেল।
তাহলে কি ব্যাপার হলো না, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ দ্য অফিসার্স অফ এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ অ্যান্ড ডি গ্রুপ কনস্টিটিউট দ্য স্ট্রাকচার অফ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার তৈরি হয়ে গেল। কিন্তু এটা অপারেট করবে কিভাবে? যে যার চেয়ারে বসে মমির মতো বসে রইল, অ্যাডমিনিস্ট্রেশন চলবে? নিশ্চয়ই চলবে না। যে যার চেয়ারে বসলো, বসে মমি হয়ে গেল, সেট হয়ে গেল চেয়ারে, চেয়ার থেকে আর নামলোও না, নড়লোও না, চললোও না, ওখানে অ্যাডমিনিস্ট্রেশন থেমে যাবে। কি করতে হবে? প্রত্যেককে যে যার ফাংশনাল রোল প্লে করতে হবে, এবং এটাকে আমরা বলি ফাংশনাল রোল, অর্থাৎ ইনস্টিটিউশনালাইজড রোল। তাহলে এই যে এ গ্রুপের লোকজন, বি গ্রুপের লোকজন, সি গ্রুপের লোকজন, ডি গ্রুপের লোকজন, এরা যে যার রোল প্লে করলো, তাতে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমটা চালু থাকবে, চালু থাকবে। ইট ইজ জাস্ট লাইক আওয়ার সোসাইটি, ইট ইজ জাস্ট লাইক আওয়ার সোসাইটি। আজকে একটা বিবাহের মাধ্যমে একটা পরিবার তৈরি হলো, পরিবার তৈরি হয়ে হাজব্যান্ড চুপচাপ বসে রইলো চেয়ারে, ওয়াইফও বসে রইলো, ছেলে মেয়েও, তাহলে কি হবে? পরিবারটা কি চলবে? চলবে না। তাহলে পরিবারের স্ট্রাকচারটাকে কন্টিনিউ করতে গেলে যে যার রোল প্লে করতে হবে, হাজব্যান্ডকে তার রোল প্লে করতে হবে, ওয়াইফকে তার রোল প্লে করতে হবে, ছেলে মেয়েকে তার রোল প্লে করতে হবে, তবে একটা ফ্যামিলি স্ট্রাকচার কন্টিনিউ করবে, অনেকগুলো ফ্যামিলি মিলে একটা সমাজের স্ট্রাকচার কন্টিনিউ করবে। ঠিক একইভাবে এইভাবে একটা সমাজের স্ট্রাকচারটা কন্টিনিউ করে। তাই ইভান্স পিচারের বক্তব্য অনুযায়ী, ইফ উই ওয়ান্ট টু স্টাডি টোটাল হিউম্যান সোশ্যাল সিস্টেম, উই মাস্ট কনসিডার concept of social process, concept of social structure and concept of social function. ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? এবার যদি তোমাকে বলে একটা ইন্ডিয়ান এক্সাম্পল দাও, তুমি পরিষ্কার বলবে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার, নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার, ভারতীয় ট্র্যাডিশনাল, ইন আওয়ার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, ইন আওয়ার ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, অর্থাৎ আমাদের প্রথাগত ভারতীয় সমাজে কাস্ট স্ট্রাকচার ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল স্ট্রাকচার, বর্ণ স্ট্রাকচার ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল স্ট্রাকচার, জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল স্ট্রাকচার, নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল স্ট্রাকচার, কিনশিপ স্ট্রাকচার ইজ অ্যান এক্সাম্পল অফ সোশ্যাল স্ট্রাকচার। বুঝতে পেরেছো? নেক্সট এবারে কি? সোশ্যাল অর্গানাইজেশন। দেখো প্রশ্নটা কিন্তু তোমাকে এইভাবে দেবে যে হোয়াট ইজ সোসাইটি, তারপরে বলবে এক্সপ্লেন সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশন উইথ সুটেবল ইন্ডিয়ান এক্সাম্পলস। তাহলে সোশ্যাল অর্গানাইজেশন যদি তোমাকে এবার বলে, কি বলবে? পরিষ্কার তুমি বলবে যে while structure refers to the systematic arrangement of persons, while structure refers to the systematic arrangement of persons, organization refers to the systematic arrangement of activities. অর্থাৎ আমাদের সমাজে প্রত্যেকটা মানুষ যে কাজ করছে, যে ফাংশনাল রোল প্লে করছে, তার নেটওয়ার্ক অনুযায়ী একটা সমাজের অর্গানাইজেশনাল নেটওয়ার্ক তৈরি হয়। বুঝতে পারলে কি না বলো? একটা সমাজের অর্গানাইজেশনাল নেটওয়ার্ক তৈরি হয়, এবং এটাকে আমি একটা কোম্পানির থ্রু দিয়ে ব্যাখ্যা করতে পারি। ধরো একটা কোম্পানিতে, ধরো একটা কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তার নানা রকমের এমপ্লয়ি আছে। সেখানে একজন অ্যাকাউন্টেন্ট রয়েছে, সেখানে এইচআরডি হেড থাকতে পারে, ম্যানেজার থাকতে পারে, এমডি থাকতে পারে, বিভিন্ন লেবারার থাকতে পারে, বিভিন্ন ওয়ার্কার থাকতে পারে। এভরি এমপ্লয়ি হ্যাজ সার্টেন টাস্ক টু পারফর্ম। প্রত্যেকটা কর্মীর একটা সার্টেন টাস্ক রয়েছে, তাকে করতে হয়। অ্যান্ড দেয়ার কম্বাইন্ড অ্যাক্টিভিটিস রান এ কোম্পানি। তাদের সমবেত কাজ মিলেই একটা কোম্পানি চালু থাকে। যদি আজকে শুধুমাত্র এমডি এসে চেয়ারে বসে গেল সুটেড বুটেড হয়ে, তাহলে কি কোম্পানি চলবে? চলবে না। তাহলে প্রত্যেকটা এমপ্লয়ি, এভরি এমপ্লয়ি হ্যাজ সার্টেন টাস্ক টু পারফর্ম অ্যান্ড দেয়ার কম্বাইন্ড অ্যাক্টিভিটিস রান এ কোম্পানি। ঠিক একইভাবে সমাজে সবাই যদি বলে আমি ডব্লিউবিসিএসই হব, সমাজ চলবে না। তাহলে এগ্রিকালচার করবে কে? ট্রেন চালাবে কে? ফ্লাইট চালাবে কে?
ছবি তুলবে কে, অভিনয় করবে কে? সমাজে ইট ইজ সিমিলারলি ইন আওয়ার সোসাইটি এভরি মেম্বার হ্যাজ সার্টেন টাস্ক টু পারফর্ম। একইভাবে আমাদের সমাজে প্রত্যেকটা মেম্বারের নির্দিষ্ট কাজ আছে, অ্যান্ড দেয়ার কম্বাইন্ড অ্যাক্টিভিটিস রান এ সোসাইটি। আমাদের এই সমস্ত মেম্বারদের সমবেত কাজের কারণেই একটা সমাজ চালু থাকে। আজকে যদি তোমরা যারা ক্লাস করছো তোমাদের কোনো একজনকে বলা হয় যে ভাই চলে যাও, আজকে রাতের বেলা যোধপুর এক্সপ্রেস আছে, তুমি যোধপুর এক্সপ্রেস চালিয়ে রাজস্থান চলে যাও, তুমি কি পারবে? পারবে না, কারণ তোমার ওই কাজটা জানা নেই। তাই আমাদের সমাজে কি হয় যে এভরি মেম্বার হ্যাজ সার্টেন টাস্ক টু পারফর্ম অ্যান্ড দেয়ার কম্বাইন্ড অ্যাক্টিভিটিস রান এ সোসাইটি। আমাদের সমাজে যত মানুষ আছে প্রতিটি ব্যক্তির নির্দিষ্ট কাজ আছে এবং তাদের সমবেত কাজের জন্যেই সমাজটা চালু থাকে। তাহলে সোশ্যাল অর্গানাইজেশন কি না, এটি এ নেটওয়ার্ক অফ রেকগনাইজ স্ট্যাটাসেস অ্যান্ড বিহেভিয়ার প্যাটার্ন ফলোড বাই পিপল হু অকুপাই দিস স্ট্যাটাসেস। এবং এই স্ট্যাটাস মানেটা কি? মানেই হচ্ছে একটা নেটওয়ার্ক অফ অ্যাক্টিভিটিস, নেটওয়ার্ক অফ অ্যাক্টিভিটিস। তাহলে এই যে বিষয়টা সোশ্যাল অর্গানাইজেশন, পুরো ব্যাপারটা দাঁড়িয়ে থাকে মানুষের ফাংশনাল রোলের ওপর বেশ করে। ঠিক একইভাবে আমরা যে এই যে কাস্ট স্ট্রাকচার বা বর্ণ স্ট্রাকচারের কথা বলছি, তুমি এটা করতে পারো পরীক্ষার খাতায় একটা মডেলেকে, একই মডেলে দুটোকেই ব্যাখ্যা করে দিতে পারো। যেমন আমি যদি বর্ণ স্ট্রাকচার বলি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র, সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র ইন রিলেশন টু ইচ আদার কনস্টিটিউটস দ্য স্ট্রাকচার অফ ট্র্যাডিশনাল বর্ণ সিস্টেম। একটা ট্র্যাডিশনাল বর্ণ সিস্টেম তৈরি হয়ে গেল। এবারে যদি আমি বলি যে অ্যাক্টিভিটিস অফ দ্য ব্রাহ্মণ, অ্যাক্টিভিটিস অফ ক্ষত্রিয়, অ্যাক্টিভিটিস অফ বৈশ্য, অ্যাক্টিভিটিস অফ শূদ্র কনস্টিটিউট অর্গানাইজেশনাল নেটওয়ার্ক অফ ট্র্যাডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। তাহলে অর্গানাইজেশনাল নেটওয়ার্কটা তৈরি হয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে সমাজের পরিবর্তনটা আসবে কিভাবে, কখন পরিবর্তন হয়? দেখা যায় সময়ের সাথে সাথে মানুষের অ্যাক্টিভিটির জায়গায় পরিবর্তনটা হয়, অর্থাৎ ফাংশনাল রোলের পরিবর্তন হয়, মানুষের ভূমিকার পরিবর্তন হয়। এবং যখনই ভূমিকার পরিবর্তন হয় তখনই দেখা যায় নতুন স্ট্রাকচার রচিত হয়। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন ধরো সিঙ্গুরে যদি আজকে টাটার কারখানা হতো, সিঙ্গুর কি না একটা এগ্রিকালচার বেসড রুরাল ইকোনমিক স্ট্রাকচার, অর্থাৎ একটা কৃষিভিত্তিক গ্রামীণ অর্থনৈতিক গঠন। যদি আজকে টাটার কারখানা হতো কি হতো? একটা ইন্ডাস্ট্রি বেসড আরবান ক্লাস স্ট্রাকচার তৈরি হতো। এটাকেও আমি বলি স্ট্রাকচারাল চেঞ্জ। তাহলে এমন অনেক হতে পারতো যারা এগ্রিকালচার নিয়ে আছে তারা একটা ইন্ডাস্ট্রি বেসড কোনো কাজেও যুক্ত হতে পারতো। তাহলে এই যে কাজের পরিবর্তন, এটাকে বলা হয় অর্গানাইজেশনাল ট্রান্সফরমেশন। যখন আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই দেখব ছোট থেকে বড় হওয়া, ধীরে 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 সময়ের সাথে সাথে আমাদের ফাংশনাল রোল নানাভাবে পরিবর্তিত হয়েছে। যেমন সমাজতাত্ত্বিকেরা মাল্টিপল রোলের কথা বলে। যেমন তোমাদের মধ্যে কোনো একজন ছাত্রী সে ডব্লিউবিসিএস অফিসার হলো, এ গ্রুপের অফিসার হলো, তাকে অফিসে একটা রোল প্লে করতে হচ্ছে। আবার সে বিবাহিত জীবনে প্রবেশ করলো, সংসার জীবনে বিভিন্ন রোল প্লে করতে হচ্ছে। ছেলে মেয়ে হলো, মায়ের রোল প্লে করতে হচ্ছে। আবার দেখা গেল পাড়ার কোনো ক্লাব তাকে বললো ম্যাডাম আপনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট হয়ে যান, সেখানে একটা রোল প্লে করতে হচ্ছে। তাহলে এই যে এতগুলো রোল প্লে করতে হচ্ছে এটাকে বলা হয় মাল্টিপল রোলস। ঠিক একইভাবে আমাদের জীবনে, প্রত্যেকটি মানুষের জীবনে সময়ের সাথে সাথে ভূমিকার পরিবর্তন ঘটে, রোলের পরিবর্তন ঘটে, যাকে আমরা বলি ফাংশনাল ট্রান্সফরমেশন, যাকে আমরা বলি অর্গানাইজেশনাল চেঞ্জেস। যেমন একটা সময় জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার ছিল, মানুষের একরকম ভূমিকা ছিল। আজ থেকে তুমি যদি 50-60 বছর পিছিয়ে যাও, জাস্ট আমাদের দুটো জেনারেশন তুমি যদি পিছিয়ে যাও, তাহলে তুমি কি দেখবে?
তাহলে তুমি দেখবে যে তখন বিশেষ করে গ্রামীণ ভারতবর্ষে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারের প্রাদুর্ভাব ছিল এবং মেয়েদের খুব কম বয়সে বিয়ে হতো। তুমি যদি পাও কাউকে যে ঠাকুমা দিদিমা যার 99-100 বছর বয়স জিজ্ঞেস করে দেখো, তিনি বলবেন তখন আমার 13-14 বছর বয়স, বাবা এসে বললো তোর বিয়ে ঠিক করে এলাম, দিয়ে বিয়ে হয়ে গেল। সেই ভদ্রমহিলা তো স্কুলে 2C-তে পড়তেন। এবার সেই ভদ্রমহিলা যখন 30-32 বছর পৌঁছলেন তখন দেখা গেল তার 8-10 জন ছেলে মেয়েও হয়ে গেছে। তুমি জাস্ট দুটো জেনারেশন পিছিয়ে যাও, তুমি দেখবে এই স্ট্রাকচার। এবারে কি হলো, ট্র্যাডিশনাল ভারতবর্ষের ওপরে একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়নের প্রভাব পড়লো, আরবানাইজেশনের প্রভাব পড়লো, মডার্নাইজেশনের প্রভাব পড়লো, মডার্ন এডুকেশনের প্রভাব পড়লো, গ্লোবালাইজেশনের প্রভাব পড়লো, ফিমেল এডুকেশনের প্রভাব পড়লো। ধীরে 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 কি হলো, জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারগুলো ভাঙলো এবং গ্রামীণ ছেলেমেয়েরা তারা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করা শুরু করলো এবং যে যেখানে মাইগ্রেট করলো সেখানেই সেটেল করলো। আস্তে 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 জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচারগুলো ভাঙতে 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 নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচার রূপান্তরিত হলো এবং অর্গানাইজেশনাল চেঞ্জেসও হলো। নিউক্লিয়ার ফ্যামিলি স্ট্রাকচারে দেখা গেল এজ অ্যাট ম্যারেজটা অনেকটা পিছিয়ে গেল এবং মেয়েদের মধ্যে শিক্ষার হার অনেকটা বেড়ে গেল। আজকে মেয়েরা উচ্চশিক্ষায় আসছে, সব রকমের প্রফেশনে আসছে, অর্থাৎ একটা অর্গানাইজেশন লেভেলে পরিবর্তন দেখা দিল। এটা কি সামাজিক বিবর্তন বলতে পারি আমরা? সামাজিক বিবর্তন মানেই তো পরিবর্তন, বিবর্তন মানেই পরিবর্তন, অতি অবশ্যই পরিবর্তন, সোশ্যাল চেঞ্জেস, সোশ্যাল ট্রান্সফরমেশন। চেঞ্জেসটা কখন হয়, যখন মানুষের অ্যাক্টিভিটির জায়গায় পরিবর্তনটা হয়। তাহলে যে ট্র্যাডিশনাল এগ্রিকালচারাল ইকোনমিতে আজ থেকে যদি আমরা 50-60 বছর পিছিয়ে যাই, তখন দেখা যেত যে অনেক আর্লি বিয়ে হতো মেয়েদের, 13, 14, 15। আজকে কোথায় গেছে, এক লাফে পেরিয়ে গিয়ে 25, 26, 28, 30, 32, 35, 40 এবং অনেকে ভাবছে আজকে যে না বিয়ে তার মধ্যে ঢুকবোই না। আজকে প্রচুর ছেলে মেয়ে এই লাইনে আসছে। এটা কি, এটা একটা অর্গানাইজেশনাল চেঞ্জেস। কারণ সমাজে যখনই অ্যাক্টিভিটির জায়গায় পরিবর্তন হয়, তখনই অর্গানাইজেশনাল চেঞ্জেসটা হয়, তখনই নতুন স্ট্রাকচার চলে আসে। একে অপরের পরিপূরক। স্যার আপনার ক্লাসে থাকবো এবং অবশ্যই একটু কোয়েশ্চেন নিয়েও আমরা আলোচনা করবো, তবে একটা ছোট্ট বিরতির পর আমরা আলোচনায় আসছি। সঙ্গে থাকুন, ফিরছি একটা ছোট্ট ব্রেকের পর।